হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু সার্থক এজুকার ইউটিউব চ্যানেল। ডিয়ার ফ্রেন্ডস, আজকের ভিডিওতে আপকামিং আসাম ইউনিভার্সিটি বিএড এন্ট্রান্স এক্সামের জন্য কারেন্ট ট্রেন্ডস অ্যান্ড ইস্যুস ইন এডুকেশন এই টপিক থেকে ন্যাশনাল পলিসি অন এডুকেশন 1968 আলোচনা করব। আপনারা জানেন যে 1968-এর যে এনপিই, এটা হলো ভারতের প্রথম এডুকেশন পলিসি। ঠিক আছে, তো ভিডিওকে আপনি প্লিজ শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিও দেখার পর আপনি ন্যাশনাল পলিসি অন এডুকেশন 1968-এর আর কোনো কোয়েশ্চেন পরীক্ষায় আসলে আপনি ইজিলি কারেক্ট করতে পারবেন। চলুন শুরু করি আজকের ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক করে প্রিয়জনদেরকে শেয়ার অবশ্যই করবেন। ন্যাশনাল পলিসি অন এডুকেশন 1968 প্রতিষ্ঠিত হয়েছিল বা বানানো হয়েছিল কোঠারি কমিশনের রিকমেন্ডেশন অনুযায়ী। আর কোঠারি কমিশন এমন একটি এডুকেশন কমিশন যা হলো ভারতের প্রথম এডুকেশন কমিশন, যেটা বানানো হয়েছিল ইন দ্য ইয়ার 1964 এবং এটা 1966 পর্যন্ত নিজের রিসার্চ নিজের কাজ করেছিল। এবং এই কোঠারি কমিশনের রিকমেন্ডেশন অনুযায়ী ন্যাশনাল পলিসি অন এডুকেশন 1968, যেটা হলো ভারতের প্রথম এডুকেশন পলিসি, সেটা ফ্রেম করা হয়েছিল আন্ডার দ্য প্রাইম মিনিস্টারশিপ অফ শ্রীমতী ইন্দিরা গান্ধী। তখন ইন্দিরা গান্ধী ভারতের প্রাইম মিনিস্টার ছিলেন, প্রধানমন্ত্রী ছিলেন। তো এই যে এডুকেশন পলিসি বানানো হয়েছিল, এই এডুকেশন পলিসির প্রধান উদ্দেশ্য ছিল রেডিক্যাল রিকনস্ট্রাকশন অফ এডুকেশন। একটি দেশের, একটি সভ্যতার সবচেয়ে গুরুত্বপূর্ণ মেরুদণ্ড হলো শিক্ষা, এডুকেশন। এই শিক্ষাকে তথাকথিত ভারতবর্ষে অর্থাৎ ব্রিটিশ ইন্ডিয়াতে সেটা কনভেন্ট এডুকেশনের দিকে যাচ্ছিল। তখন ব্রিটিশ নিজের ইচ্ছামতো আমাদের ভারতবর্ষে যে কনভেন্ট এডুকেশন সেটাকে প্রচার এবং প্রসারে লেগেছিল। কিন্তু দেশ স্বাধীন হওয়ার পর গুরুত্বপূর্ণ বিষয় হলো যে কি করে আমাদের দেশের দেশীয় শিক্ষা ব্যবস্থাকে আবার আগের মতো করা যায়। আবার দেখুন, এই জাতীয় শিক্ষানীতি 1968 এর যে সমস্ত রিকমেন্ডেশন ছিল, অর্থাৎ আমাদের দেশে যদি শিক্ষা ব্যবস্থাকে উন্নত করতে হয় তখন কতগুলি রিকমেন্ডেশন, কতগুলি পরামর্শ দিয়েছিল। ঠিক আছে, তো এই পরামর্শগুলি কি এবং যে পরামর্শগুলি অনুযায়ী ন্যাশনাল পলিসি অন এডুকেশন 1968 ফ্রেম করা হয়েছিল, কী কী উদ্দেশ্য নিয়ে ফ্রেম করা হয়েছিল, চলুন এখন আমরা জানি। দি এডুকেশনাল স্ট্রাকচার। প্রথমে দেখুন, একটি দেশের শিক্ষা ব্যবস্থা কেমন হবে সেটার স্ট্রাকচার কিন্তু তৈরি করতে হয়, সেটার পরিকাঠামো বানাতে হয়। তো পরিকাঠামো বানাতে হলে সম্পূর্ণ দেশে একই রকমের শিক্ষা ব্যবস্থা প্রয়োগ করা খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। তো এডুকেশনাল স্ট্রাকচার নিয়ে এই পলিসি কি বলেছিল দেখুন। বর্তমানে যে আমাদের এতদিন পর্যন্ত চলছিল 10+2+3 প্যাটার্ন, এই প্যাটার্ন কিন্তু ন্যাশনাল এডুকেশন পলিসি বা ন্যাশনাল পলিসি অন এডুকেশন 1968 রিকমেন্ড করেছিল। আর এখানে গোল সেট করা হয়েছিল, লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছিল যে ভারতের শিক্ষা খাতে যে সমস্ত খরচ হয় সেই খরচ 6% ন্যাশনাল ইনকামের করা হবে বলে। ঠিক আছে, তারপর দেখুন ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন। The NPA 1968 recommended that strenuous efforts should be made to fulfill the constitutional mandate of free and compulsory education for all children up to the age of 14 years and to reduce wastage and stagnation in schools, as well as to ensure that every child who is enrolled in schools successfully completes the prescribed course. যেহেতু আমাদের সংবিধানে লেখা আছে যে ভারতের প্রতিটি নাগরিক যেন শিক্ষিত হয় এবং সেই শিক্ষা যেন কম্পালসারি হয়, বাধ্যতামূলক হয় এবং ফ্রি হয়। ফ্রি অর্থাৎ সেই শিক্ষার জন্য যেন কোনো খরচ নাগরিককে করতে হয় না। তো এই যে আমাদের সংবিধানে ম্যান্ডেট রয়েছে, এই ম্যান্ডেটকে পূরণ করার কথা বলেছিল এনপিই 1968 এবং এটার যে এজ গ্রুপ ছিল শিশুদের, সেটা হলো 14 ইয়ার্স। মনে রাখবেন, মানে 14 বছরের বয়স্ক শিশুদের যাহাতে শিক্ষা প্রদান করা যায় এবং বিদ্যালয়ে যাহাতে কোনো ওয়েস্টেজ হয় না। ঠিক আছে, যে ওয়েস্টেজ তথাকথিতভাবে বেশি হচ্ছিল, খরচ বেশি হচ্ছিল কিন্তু আউটকাম কম হয়ে যাচ্ছিল, সেটা যেন আর না হয়, সেটা যেন কমপ্লিটলি ফুলফিল হয়, এই লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল 1968-এর জাতীয় শিক্ষানীতি, ন্যাশনাল পলিসি অন এডুকেশন। তারপরের পয়েন্ট দেখুন, ডেভেলপমেন্ট অফ ল্যাঙ্গুয়েজেস। তারপরের গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো যে ভাষার বিকাশের ক্ষেত্রে
খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল এই শিক্ষানীতি। এই শিক্ষানীতির মতে 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলা, ঠিক আছে, ডেভেলপ করা হয়েছিল। তো দেখুন, মাদার টাংয়ের উপর গুরুত্ব আরোপ করা হয়েছিল, মাদার টাং, ঠিক আছে, তারপর হিন্দি, তারপর ইংলিশ, এই 3 ভাষার সংমিশ্রণে যেন শিক্ষা প্রদান করা হয়, এটা এনশিওর করেছিল 1968-এর শিক্ষানীতি। তারপর দেখুন স্ট্যাটাস ডেভেলপমেন্টস অ্যান্ড এডুকেশন অফ টিচার্স। তারপর দেখুন, বিদ্যালয়ে যে শুধুমাত্র শিশুদের উপর ফোকাস করলে কাজ চলবে না, শিশুদেরকে পাঠদান করবে কে, সেটা শিক্ষকরা করবেন। তো শিক্ষকদের শিক্ষারও জন্য ব্যবস্থা গ্রহণ করেছিল এই শিক্ষানীতি, অর্থাৎ জাতীয় শিক্ষানীতি 1968 টিচার এডুকেশনকে এনহ্যান্স করার কথা বলেছিল। তো দেখুন, শিক্ষকদের সার্ভিস কন্ডিশন ইমপ্রুভ করতে হবে, এটা বলেছিল যে শিক্ষকদের স্ট্যাটাসকে বৃদ্ধি করতে হবে, শিক্ষকদের সার্ভিস কন্ডিশনকে ভালো করতে হবে, এবং টিচাররা যেন সার্ভিস ট্রেনিং পায় বা ইন সার্ভিস টিচার এডুকেশন যেন কন্টিনিউ হয়ে থাকে। এজন্য আপনারা জানেন যে ডায়াট, এসসিআরটি, এনসিআরটি এগুলি বানানো হয়েছিল। তো এটা করার কথা বলেছিল ভারতের প্রথম শিক্ষানীতি 1968, মনে রাখবেন। তারপর দেখুন নেক্সট পয়েন্ট, হুইচ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, ইকুয়ালাইজেশন অফ এডুকেশনাল অপরচুনিটি। আপনারা জানেন ভারতবর্ষের মধ্যে যে জাতি, ধর্ম, বর্ণ নিয়ে ভেদভাব খুব বেশি ছিল। এমন এক সময় ছিল যে সময় উচ্চবর্ণ নিম্নবর্ণের এমনটা ছিল আর কি, যে সমস্ত এসসি বর্তমানের যে ক্যাটাগরির লোক, ওদেরকে সরকারি জায়গায় যেতে দেওয়া হতো না, টিউবওয়েলে, তারপর রিংওয়েল থেকে জল আনতে দেওয়া হতো না। অনেক এমন ছিলেন হিন্দুরা যাদের বাড়িতে এই অস্পৃশ্যরা গেলে তারা সেই স্থানকে জল দিয়ে শুদ্ধিকরণ করত। তো এ ধরনের যে ছিল ভারতবর্ষে, কিন্তু বর্তমানে নেই, অনেকটা কমে গেছে। তো এক সময় এরকম ছিল। তো শিক্ষা কেমন করে হতে হবে? শিক্ষা হতে হবে কোনো জাতির উপর আধারিত নয়, শিক্ষা হতে হবে সকলের জন্য সমান। তো এভাবে যেন এক কমন এডুকেশন সিস্টেম বা কমন স্কুল সিস্টেম বানানো যায়, যে স্কুল সিস্টেমের মাধ্যমে সকলেই জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে একইভাবে শিক্ষা গ্রহণ করতে পারে। কারণ এক দেশের মধ্যে যদি এত জাতপাতের সমস্যা থাকে, মেল ফিমেলের মধ্যে সমস্যা থাকে, রুরাল আর আরবান এরিয়ার মধ্যে যদি ভেদভাব থাকে, তাহলে এক দেশের ইন্টিগ্রিটি, এক দেশের জাতীয় ঐক্যের জন্য সেটা খুব ভয়ানক বিষয় হয়ে দাঁড়াবে। তারপর দেখুন আইডেন্টিফিকেশন অফ ট্যালেন্ট। ভারতবর্ষের মধ্যে যে সমস্ত ট্যালেন্ট রয়েছে, যে সমস্ত শিশুরা খুবই ট্যালেন্টেড, সেই ট্যালেন্টকে খুঁজে বের করার জন্য এমফেসিস করেছিল জাতীয় শিক্ষানীতি 1968। The policy emphasized identification of talents in different fields at the earliest and providing opportunities to develop its fullest। যে কচিকাঁচা শিশুদের মধ্যে তাদের যে বিশেষ প্রতিভা আছে সেটাকে যেন যত কম সময়ে হোক আমরা খুঁজে বের করতে পারি, এবং তার জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করার কথা বলেছিল 1968-এর শিক্ষানীতি। তারপর ওয়ার্ক এক্সপিরিয়েন্স অ্যান্ড ন্যাশনাল সার্ভিস। এটা কি? দেখুন, রিকগনাইজিং দ্য নিড ফর ক্লোজার রিলেশনশিপ বিটুইন স্কুল অ্যান্ড কমিউনিটি। বিদ্যালয় এবং কমিউনিটি সম্প্রদায়ের মধ্যে যাহাতে সম্পর্ক ভালো থাকে, কেননা দেখুন স্কুল আর কমিউনিটির মধ্যে যদি ভালো সম্পর্ক, ভালো রিলেশনশিপ না থাকে, তখন সেই বিদ্যালয় ভালো করে চলতে পারবে না। তাই এই পলিসি স্কুল আর কমিউনিটির মধ্যে ভালো সম্পর্কের কথা বলেছিল। দ্য পলিসি রিকমেন্ডেড দ্য ওয়ার্ক এক্সপিরিয়েন্স, কমিউনিটি সার্ভিস অ্যান্ড ন্যাশনাল সার্ভিস শুড বি অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ এডুকেশন সিস্টেম। ওয়ার্ক এক্সপিরিয়েন্স, কর্মঅভিজ্ঞতা, কমিউনিটি সার্ভিস, নিজের সম্প্রদায়ের, নিজের দেশের জনগণের প্রতি সেবা, ন্যাশনাল সার্ভিস, জাতীয় সেবা যেন শিক্ষা ব্যবস্থার এক গুরুত্বপূর্ণ অংশ হয়, সেটা এনশিওর করার কথা বলেছিল এনপিএ 1968। নেক্সট পয়েন্ট, হুইচ ইজ অলসো ভেরি ইম্পর্ট্যান্ট, সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ। বিজ্ঞান শিক্ষাকে এবং রিসার্চকে খুব গুরুত্বপূর্ণ ভূমিকায় রেখেছিল এই শিক্ষানীতি। দেখুন, সায়েন্স এডুকেশনকে যদি আমরা উন্নত করতে না পারি, তখন আমাদের মধ্যে এমন অনেক থাকবে যাহারা পৃথিবী চ্যাপ্টা বলে বলবে। কেননা বিজ্ঞান যা প্রমাণ করে দিয়েছে, আজ এমন অনেক মানুষ রয়েছেন যে সমস্ত লোকেরা বিজ্ঞানের ইউজ করছেন, বিজ্ঞানের আবিষ্কৃত সামগ্রী ব্যবহার করছেন, কিন্তু এই বিজ্ঞানকে আবার মানছেন না। তো এটা যেন দূর হয়, এজন্য সায়েন্স এডুকেশন এবং রিসার্চের উপর গুরুত্ব আরোপের কথা 1968-এর ন্যাশনাল পলিসি অন এডুকেশন বলেছিল।
তারপর এডুকেশন ফর এগ্রিকালচার অ্যান্ড ইন্ডাস্ট্রি। দেখুন ভারতবর্ষ একটি কৃষি প্রধান দেশ, তো ভারতবর্ষের মধ্যে যাতে এগ্রিকালচারের উন্নতি হয়, কৃষি ব্যবস্থার উন্নতি হয় এবং ইন্ডাস্ট্রিয়ালাইজেশন ভালো করে হয়, বিভিন্ন কলকারখানা যেন প্রতিষ্ঠা করা হয়। কেননা দেখুন র মেটেরিয়ালের সঙ্গে ইন্ডাস্ট্রি খুব গুরুত্বপূর্ণ। র মেটেরিয়াল যদি ভালো থাকে তখন ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট অটোমেটিক্যালি ভালো হয়ে যায়, বেশি হয়ে যায়। তো ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টের জন্য কাজ করার কথা বলেছিল 1968 শিক্ষানীতি। এরই সাথে প্রতিটি স্টেটে কম করেও একটি এগ্রিকালচারাল ইউনিভার্সিটি, কৃষি বিশ্ববিদ্যালয় নির্মাণের কথা বলেছিল জাতীয় শিক্ষানীতি 1968। ঠিক আছে, তারপর দেখুন নেক্সট পয়েন্ট, প্রোডাকশন অফ বুকস। বইয়ের উৎপাদন যাতে ভালো করে হয়, বইয়ের প্রোডাকশন যাতে ভালো করে হয় এবং সমস্ত দেশে যেন একই ধরনের কোয়ালিটি বিশিষ্ট বই থাকে, সেটা এনশিওর করেছিল এনপিই 1968। কেননা বারবার বই যদি চেঞ্জ করা হয়, বারবার যদি সিলেবাস চেঞ্জ করা হয়, তখন এই সিলেবাস চেঞ্জ কিন্তু স্টুডেন্টসদের উপর নেগেটিভ ইফেক্ট করে থাকে। তো এটা যেন না হয়, সেজন্য হাই কোয়ালিটি টেক্সট বুক বানানোর জন্য ইউনিভার্সিটিজ হোক আর বিদ্যালয় হোক, ঠিক আছে, এগুলির যেন স্ট্যান্ডার্ডিটি এক সমান থাকে, ভারতের প্রতি রাজ্যে যেন একই ধরনের পুস্তক থাকে, সেটা এনশিওর করার কথা বলেছিল 1968 শিক্ষানীতি। এক্সামিনেশনস emphasized on continuing and improving the reliability and validity of examinations. NPA 1968 পরীক্ষা যেন আরও উন্নত মানের করা হয় এবং পরীক্ষার যেন মান উন্নত হয়, পরীক্ষার যেন ভ্যালিডিটি, পরীক্ষার যে রেজাল্ট আসবে সেটা যেন নিরপেক্ষ হয়, ভালো হয়, উন্নত হয়, সেটা এনশিওর করার কথা বলেছিল। তারপর দেখুন সেকেন্ডারি এডুকেশন। সেকেন্ডারি এডুকেশনের উপর ফোকাস করেছিল এনপিএ 1968। Considered secondary education as a major instrument of social change and transformation and emphasized need to increase facilities for technical and vocational education at this stage. দেখুন এই 1968-এর এডুকেশন পলিসি কিন্তু টেকনিক্যাল এডুকেশনকে বৃদ্ধি করার জন্য গুরুত্ব প্রদান করেছিল এবং ভোকেশনাল এডুকেশন মানে এমন কোনো কোর্স যে কোর্স করে কোনো ব্যক্তি ডাইরেক্টলি কোনো কিছু করতে পারে, যেমন টেকনিক্যাল কোর্স আছে, আইটিআই আছে ইত্যাদি আর কি। তো এই ভোকেশনাল কোর্স করার ফলস্বরূপে এটা সমাজের মধ্যে সোশিয়াল চেঞ্জ, সামাজিক পরিবর্তন এবং ট্রান্সফরমেশন নিয়ে আসে। দেখুন আপনি 20 বছর 24 বছর পর্যন্ত পড়াশোনা করলেন, কিন্তু এই পড়াশোনা করে আপনি শিক্ষা গ্রহণ করার পর যদি কোনো কাজ করতে না পারেন, তখন সেই শিক্ষা কিন্তু কোনো কাজের নয়। এটাকে মাথায় রেখে টেকনিক্যাল এডুকেশন আর ভোকেশনাল এডুকেশনের কথা বলেছিল এনপিএ 1968। তারপর দেখুন নেক্সট পয়েন্ট, ইউনিভার্সিটি এডুকেশন। দেখুন এই 1968-এর যে জাতীয় শিক্ষানীতি, এই শিক্ষানীতি বেসিক এডুকেশন থেকে শুরু করে ইউনিভার্সিটি পর্যন্ত একদম টপ টু বটম যে এডুকেশন সিস্টেম, সেই এডুকেশন সিস্টেমের সকল পার্সপেক্টিভকে কিন্তু তুলে ধরেছিল। মনে রাখবেন, with regard to university education, a number of significant recommendations were made by NPA 1968. 1968 সালের এনপিএ ইউনিভার্সিটি এডুকেশনকে নিয়ে বেশ কিছু রিকমেন্ডেশন দিয়েছিল, বেশ কিছু পরামর্শ দান করেছিল। These include establishment of new universities only after adequate funding provisions, attention to postgraduate courses and improvement in training and research facilities, etc. তো ইউনিভার্সিটি স্থাপনের ক্ষেত্রে প্রপার ফান্ডিং যখন হয়ে যাবে, ফান্ডিং মানে অ্যাডিকুয়েট ফান্ডিংয়ের ব্যবস্থা যখন হয়ে যাবে, তারপর যেন ইউনিভার্সিটি বানানোর কথা ভাবা হয়, ইউনিভার্সিটি এস্টাবলিশ করার কথা উঠে। এবং ইউনিভার্সিটি বানানোর পূর্বে পোস্ট গ্র্যাজুয়েট কোর্সেস কী থাকবে সেই ইউনিভার্সিটিতে ট্রেনিং ফ্যাসিলিটি কতটুকু ভালো থাকবে, রিসার্চ ফ্যাসিলিটি কী থাকবে, সেটা এনশিওর করে কোনো ইউনিভার্সিটি যেন এস্টাবলিশ করা হয়, এটা 1968-এর শিক্ষানীতি বলেছিল। তারপর পার্ট টাইম এডুকেশন অ্যান্ড করেসপন্ডেন্স কোর্সেস। আজ আপনারা ইন্দিরা গান্ধী ন্যাশনাল ইউনিভার্সিটি আছে ইন্টারন্যাশনাল লেভেলে, যার ভ্যালিডিটি আছে, খেয়াল করবেন। তারপর দেখুন আমাদের আসামে আছে কেকে হ্যান্ডিক। তো এ ধরনের যে ইউনিভার্সিটি রয়েছে যেগুলি করেসপন্ডেন্স কোর্স প্রদান করে থাকে, এমইজি, তারপর বিএজি, এ ধরনের বিভিন্ন রকমের কোর্স আছে। তো পার্ট টাইম এডুকেশন অর্থাৎ যে সমস্ত ব্যক্তিরা অন্য কাজে লিপ্ত আছেন, সেই ব্যক্তিরাও যেন পার্ট টাইম এডুকেশন প্রাপ্ত করতে পারেন, এটা করেসপন্ডেন্স কোর্সের মাধ্যমে করতে পারবেন। তো এই করেসপন্ডেন্স কোর্স আর পার্ট টাইম এডুকেশনকে প্রমোট করেছিল 1968-এর ন্যাশনাল পলিসি।
তারপর দেখুন স্প্রেড অফ লিটারেসি অ্যান্ড অ্যাডাল্ট এডুকেশন। লিটারেসি সাক্ষরতাকে সমাজের মধ্যে প্রচার করার কথা, স্প্রেড করার কথা বলেছিল 1968 শিক্ষানীতি। এবং অ্যাডাল্ট এডুকেশন, আপনারা জানেন যে অ্যাডাল্ট এডুকেশন খুব গুরুত্বপূর্ণ। অ্যাডাল্ট এডুকেশন যদি ঠিকঠাক না হয় তখন আমাদের যারা ইউথ আছে সেই ইউথের এনার্জি কিন্তু অন্যদিকে বয়ে যেতে পারে। তো সেটা অ্যাডাল্ট এডুকেশনের মাধ্যমে আমরা ইউথ অ্যাডাল্টদের মধ্যে এক কন্ট্রোল আনতে পারি। তাদের মধ্যে সঠিক জ্ঞানের যদি বিস্তার করা হয় তখন তাহারা অনেক ভুল ভ্রান্তির হাত থেকে বাঁচতে পারে। তারপর গেমস অ্যান্ড স্পোর্টস। তারপর এনপিএ 1968 ফোকাস করেছিল স্পোর্টস অ্যান্ড গেমসে, যাতে স্পোর্টস অ্যান্ড গেমস স্কুলের মধ্যে, বিদ্যালয়ের মধ্যে আনা হয়েছিল। কেন? কারণ স্পোর্টস এবং গেমসে যদি স্টুডেন্টসরা এঙ্গেজ থাকে, পার্টিসিপেট করে, তখন এটা ওদের ফিজিক্যাল ফিটনেস এবং স্পোর্টসম্যানশিপ বিল্ড করবে। আর এই স্পোর্টসম্যানশিপ কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি দেশের ঐক্যতা বজায় রাখার জন্য। তো দেখুন, এই সমস্ত রিকমেন্ডেশন দিয়েছিল ন্যাশনাল পলিসি অন এডুকেশন 1968। তো আজকের ভিডিও এ পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমি আলোচনা করব ন্যাশনাল পলিসি অন এডুকেশন 1986। আজকের ভিডিও এ পর্যন্তই। ততক্ষণ পর্যন্ত আপনি পড়তে থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ।